যে কোনো সময় ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু, সহায়তা করা দেশকেও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের, চাপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত, একদিনে নিহত ৮, ধ্বংসস্তূপে পরিণত আল আকসা হাসপাতালের ওষুধের গুদাম, পশ্চিম তীরে কয়েকজন ফিলিস্তিনি আটক। লেবাননের প্রতি ইঞ্চি জমির উপর জনগণের অধিকার রয়েছে, হুঁশিয়ারি সেনাপ্রধানের। দক্ষিণে ইসরায়েলি হামলা অব্যাহত, জাতিসংঘের গভীর উদ্বেগ। বাংলাদেশ সহ ৫০ দেশের জন্য নতুন ভিসা নীতি চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে গুনতে হবে সর্বোচ্চ $২০,০০০। ৩ আগস্ট থেকে কার্যকর। ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠেছে ইরান, নতুন করে কুয়েতে হামলা, ইসরায়েল আমেরিকাকে নয়া হুমকি, তেহরানের ভয়ে কাঁপছে কি গোটা অঞ্চল। ফিলিস্তিনকে সমর্থন করায় স্পেনের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের নয়া ষড়যন্ত্র, হাজার হাজার মানুষকে কি তারা উস্কে দিয়েছে। হরমুজ বাব আল মান্দের পর এবার আরও একটি নৌ বাণিজ্যের পথ মিশরের সুয়েজ খাল ঘিরে উদ্বেগ, বিশ্বে তেল গ্যাস সংকট কি আরো বাড়বে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই আমেরিকা ও ইসরায়েলের জন্য আরো আগ্রাসী হয়ে উঠছে ইরান, ততই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যাচ্ছে খামেনির দেশের হাতে। এবার তাই কুয়েতে নতুন করে হামলার সাথে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতে সরাসরি আঘাতের হুমকি দিয়েছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়ে আইআরজিসি বলেছে, মার্কিন বাহিনীকে সহায়তা করলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমন অবস্থায় পিছু হটেছে সৌদি আরব। যুদ্ধ দীর্ঘ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে সৌদি যুবরাজ। প্রশ্ন উঠেছে, ইরানের ভয়ে কি কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য, জ্বলবে কি গোটা অঞ্চল। ইরানের ভয়ঙ্কর হামলায় নতুন করে জ্বলছে কুয়েত, নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার। এরই মধ্যে ইসরায়েলের অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সব জ্বালানি স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের নমনীয়তা দেখাবে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, যতই সময় যাচ্ছে ততই আরো শক্তিশালী আর আগ্রাসী হয়ে উঠছে ইরান। পরিবর্তন এনেছে নিজেদের সামরিক কৌশলেও। এতদিন আমেরিকা হামলা চালালে তারপর এর জবাব দিত, তবে এখন ইরানই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার স্থাপনাগুলোকে আগে টার্গেটে পরিণত করছে। দুদিন ধরে মার্কিন বাহিনী হামলা বন্ধ রাখলেও কুয়েতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এর মধ্যে আইআরজিসির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ার দিয়ে বলেন, আমেরিকাকে আশ্রয় বা কোনো দেশ মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধের আগুনে পুড়তে হবে তাদের। আর এমন হুমকির পরই নতুন করে ইরানে হামলা ও এই যুদ্ধ দীর্ঘ না করার পক্ষে আমেরিকার মিত্র সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ইরানে হামলা বা সংঘাত বন্ধ করতে জোর তৎপরতা চালাচ্ছে সৌদি আরবের মতো মিত্র দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটনে অঘোষিত সফর করেন। তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স উভয়কেই জানিয়েছেন যে সৌদি আরব ইরান যুদ্ধের তীব্রতা কমাতে চায় এবং এই সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকির কথাও বলেন। আঞ্চলিক দেশগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে গেলে জ্বালানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে যুদ্ধের পরিবর্তে আলোচনা চাইছে সৌদি প্রশাসন। ইরানের প্রতিশোধের আগুনে শুধু মধ্যপ্রাচ্যই পুড়ছে না, এবার আমেরিকার ভূখণ্ডে সাইবার হামলা চালিয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিল ইরানের হ্যাকাররা। একযুগে আমেরিকার 60টি অঙ্গরাজ্যের পানি শোধনাগারে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। সাইবার হামলার মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত কন্ট্রোল ডিভাইস বা পিএলসির আইপি ও পাসওয়ার্ড পরিবর্তন করে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তারা। প্রশ্ন উঠেছে, এত উন্নত প্রযুক্তির আমেরিকায় কিভাবে হামলা চালালো ইরান। এই ঘটনায় বিদেশি কোনো শক্তি বা ইরানের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে লজ্জার মুখ থেকে বাঁচতে সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে সাইবার হামলার দায় ইরানের নয়, বরং স্থানীয় প্রশাসনের। আমি শুনেছি মিনেসোটায় 30টি পানি শোধনাগারে সাইবার হামলা হয়েছে এবং এর জন্য ইরানকে দায়ী করা হয়েছে। আমি তা মনে করি না। আমার মতে এর জন্য মিনেসোটাই দায়ী, কারণ তারা চরম অযোগ্য। আমি এর জন্য মিনেসোটা ও সেখানকার দুর্নীতিগ্রস্ত গভর্নরকে দায়ী করব। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যে দেশই সহায়তা করবে যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সম্ভাব্য নতুন হামলার হুমকির জবাবে এমন কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, বরং ইরানের জনগণই নির্ধারণ করবে বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এদিকে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ওয়াশিংটনের পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এই হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যে কোনো দেশই যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। তার দাবি, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানী, অবকাঠামো ও সম্পদকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকে আরো শক্তিশালী করছে। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও ইরানকে দুর্বল করা যায়নি। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, ইরানের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের পদক্ষেপ শুধু হরমুজ নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথকেও অচল করে দিতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানির বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকেও। এর মধ্যে ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে পাঠানো এক গোপন বার্তায় বলেছেন, অতিরিক্ত একটি নৌ ডেস্ট্রয়ার না পেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রক্ষা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবহরের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জোটে যোগ দিয়েছে বাংলাদেশ সহ 13টি মুসলিম প্রধান দেশ। লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী ও গালফ অফ এডেনে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নেতৃত্বে সৌদি আরবের অবস্থান আরও শক্ত করার একটি পদক্ষেপ। লোহিত সাগর, গালফ অফ এডেন বা বাব আল মান্দাব প্রণালীতে দিন দিন বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি মুসলিম প্রধান দেশ নিয়ে নতুন প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। রিয়াদে অনুষ্ঠিত উদ্বোধনী বৈঠকে অংশ নেয় 43টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। বৈঠকে স্পষ্ট করা হয়, এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। জোটের সদর দপ্তরও থাকবে দেশটিতেই। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলনই এই সিদ্ধান্ত। জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি ও সোমালিয়া। ভবিষ্যতে আরও দেশ এই জোটে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। মাত্র কয়েকদিন আগে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠী বাব আল মান্দাব প্রণালীতে অবরোধের ঘোষণা দেয়। এর আগে তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন জোট গঠন করা হয়েছে। গত 8 বছরে অন্তত 14টি F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে এই বিমানে মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডেটা সিস্টেমে বিপত্তি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়ার মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন মেরিন কোরের একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে এর নিরাপত্তা ত্রুটির বিষয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, গত 8 বছরে অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে অন্তত 14টি। 1995 সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে লকহিড মার্টিন এই বিশেষ ফাইটার জেট তৈরির কাজ শুরু করে। তবে 2018 সালে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার আগেই প্রথমবারের মতো এটি দুর্ঘটনার মুখে পড়ে। এরপর থেকে গত 8 বছরে আলাস্কা, নেভাডা, নিউ মেক্সিকো ও সাউথ ক্যারোলাইনা সহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক F-35 বিধ্বস্ত হতে দেখা যায়। মার্কিন বিমান বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের বহরে থাকা F-35 যুদ্ধ বিমানগুলোও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। 2019 সালে জাপানের প্যাসিফিক সাগরে বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের প্রাণহানি ঘটে। এছাড়া 2021 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি ফাইটার জেট রণতরী থেকে উড্ডয়নের সময় সাগরে তলিয়ে যায়। 2022 সালে দক্ষিণ কোরিয়ায় পাখির ধাক্কায় ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে একটি F-35।
বিভিন্ন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে এই যুদ্ধ বিমানের মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমের ত্রুটি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়া এবং অটো পাইলট ব্যবস্থার গোলযোগের মতো সমস্যাগুলো ধরা পড়ে এসব প্রতিবেদনে। এসব কারণে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের স্থায়িত্ব ও কার্যকারিতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোনের আঘাতে নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এই ওষুধের গুদামে ছিল ডায়ালাইসিস রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এদিকে পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবর পাওয়া গেছে। রাতের আধারে আবারও কেঁপে উঠল গাজা। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজা সিটি, দের আল বালা এবং খান ইউনুস এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত অনেকে। সবচেয়ে বড় ক্ষতি হয় দের আল বালার আল আকসা শহীদ হাসপাতালের পাশে থাকা ওষুধ সংরক্ষণাগারে। কর্তৃপক্ষ বলছে ডায়ালাইসিস রোগী সহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হামলার আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালের কাছেই হামাসের একটি অস্ত্রাগার বা গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের ওষুধের গুদামে হামলাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে অভিযোগ করেছে। চিকিৎসা ব্যবস্থাকে অচল করে দেওয়ার লক্ষ্যেই এমন কার্যক্রম। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় 2 সপ্তাহের উদ্ধার অভিযান শেষে আরও 112টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 40 শিশু, 38 নারী এবং 7 জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। উদ্ধারকারীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাবে আরও অন্তত 157টি মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক মরদেহ কংক্রিটের সঙ্গে মিশে গেছে বলেও জানিয়েছেন তারা। শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। নাবলুসের উরিফ, আইনাবুস ও বুলকা এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া আসিরা আর শামালিয়া শহরে বহু বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাড়িকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে সেনারা। যুদ্ধবিরতির আলোচনা চললেও ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান অব্যাহত থাকায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই অস্থির হয়ে উঠছে বিশ্বের জ্বালানি বাজার। হরমুজ বাবাল মানদের পর এবার উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে মিশরের সুয়েজ খাল ও সুমেত পাইপলাইন। সম্প্রতি মিশরের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় মার্কিন 2টি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে একের পর এক নৌ বাণিজ্য পথে নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকলে গোটা বিশ্বের তেল গ্যাস সংকট আরও গভীর হবে, যা সামাল দেয়া কঠিন হয়ে উঠবে পুরো বিশ্বের জন্য। মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন 2টি গ্যাসবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুয়েজ খাল ও সুমেত পাইপলাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ইতোমধ্যেই মারাত্মকভাবে ব্যাহত। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো বিকল্প রুট হিসেবে লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিশরের সুমেত পাইপলাইনের উপর নির্ভর করছে। এই পাইপলাইনটি লোহিত সাগরের আইন সুখনা টার্মিনাল থেকে শুরু হয়ে মিশরের ভূমধ্য সাগরীয় সিদি কেরির বন্দরে গিয়ে শেষ হয়েছে এবং হরমুজ এড়িয়ে ইউরোপমুখী তেল পরিবহনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু সাম্প্রতিক ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছে, এই বিকল্প রুটও যদি ঝুঁকির মুখে পড়ে বা বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে বিশ্ববাজারে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখা যাবে? এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ঘটনাটি মধ্যপ্রাচ্যের সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এমএসটি মার্কুইয়ের বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পর লোহিত সাগর হয়ে সুয়েজ ও ভূমধ্য সাগরেও যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বিশাল চাপের মুখে পড়বে। ইরান যুদ্ধ দীর্ঘ হতে থাকায় এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হামলা ও হুমকি অব্যাহত রেখেছে। এর ফলে অনেক ট্যাঙ্কার দক্ষিণমুখী রুট এড়িয়ে উত্তর দিকে সুয়েজ ও সুমেত ব্যবস্থার উপর নির্ভর করতে শুরু করেছে। এরই মাঝে মিশরে হামলার ঘটনায় ওই বিকল্প রুট নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করলেও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্তে
রাজনৈতিক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, অন্যদিকে কঠোর ডানপন্থী জোটের বিরোধিতা। দুই দিক সামলাতে কঠিন সমীকরণের মুখে তিনি। বিশ্লেষকদের মতে চুক্তির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ইসরায়েলের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণে সম্মত হলেও এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের পথ খুলে দেওয়ার শর্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়নি। এর ওপর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের সম্পূর্ণ ও যাচাইযোগ্য নিরস্ত্রীকরণ ছাড়া কোনো সেনা প্রত্যাহার হবে না। নিরাপত্তার বাইরে গিয়ে এই অবস্থান গভীরভাবে রাজনৈতিকও। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নেতানিয়াহুর জোট সরকার অনেকটাই নির্ভর করছে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনের উপর। এসব দলের দাবি, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে কিংবা গাজায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ না রেখে যুদ্ধের রীতি টানা যাবে না। তাই সেনা প্রত্যাহারের যে কোনো সিদ্ধান্ত নেতানিয়াহুর সরকারকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এই চুক্তিকে সমর্থন করছে এবং এর বাস্তবায়ন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থন, আঞ্চলিক কূটনীতি এবং সম্ভাব্য সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো বড় কৌশলগত বিষয়গুলো এই চুক্তির সঙ্গে জড়িয়ে গেছে। তাই নেতানিয়াহুর সামনে এখন এমন এক সমীকরণ যেখানে ট্রাম্পকে অসন্তুষ্ট করাও ঝুঁকিপূর্ণ, আবার নিজ জোটকে ক্ষুব্ধ করাও রাজনৈতিক আত্মঘাতী হতে পারে। বিশ্লেষকদের ধারণা, এই সংকট সামাল দিতে নেতানিয়াহু হয়তো পূর্ণ সেনা প্রত্যাহারের বদলে সীমিত বা প্রতীকী পদক্ষেপের পথ বেছে নিতে পারেন, কিন্তু সেটিও চুক্তির মূল উদ্দেশ্য পূরণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে হামাসের নিরস্ত্রীকরণ অগ্রগতি হলেও গাজায় যুদ্ধ পরবর্তী বাস্তবতা এখনও অনিশ্চিত। লেবাননের প্রতি ইঞ্চি ভূমির ওপর জনগণের অধিকার আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশের সেনাপ্রধান। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে আশ্বাস দেন তিনি। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়া শহরে বড় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। এর কয়েকদিন আগে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী বিউফোর্ট দুর্গের কাছে শত শত টন বিস্ফোরক ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি করেছিল ইসরায়েল। একই সময়ে নাবাতিয়ে আল ফাউকা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও তথাকথিত ইয়েলো জোন এলাকায় টানা বিস্ফোরণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। লেবাননের সেনাপ্রধান জেনারেল রোডলফ হাইকাল বলেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি লেবাননের অধিকার, কোনো অংশে ইসরায়েলের দখল মেনে নেওয়া হবে না। তিনি আরো জানান, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে ফিরিয়ে আনতে সেনাবাহিনী কাজ চালিয়ে যাবে। অন্যদিকে লেবাননে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী কার্যালয় বলছে, এসব হামলায় বেসামরিক অবকাঠামো, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর স্মৃতিচিহ্ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানিয়েছে, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন এবং লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে কাজ চালিয়ে যাবে। ইরান ও ফিলিস্তিন নয়, এবার গাজাবাসীকে সমর্থন দেয়ায় ইউরোপের দেশ স্পেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমেরিকা, ইসরায়েল ও মরক্কো। সম্প্রতি মরক্কো থেকে হাজার হাজার মানুষের স্পেনের ভূখণ্ডে ঢুকে পড়া কেবল শুধু সুন্দর ভবিষ্যতের আশায় ঘর ছাড়া নয়, বরং তাদের ভিটে মাটি ছাড়তে বাধ্য করা ছিল আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ। ফিলিস্তিন সমর্থক স্পেনকে বেকায়দায় ফেলতে মরক্কোকে অধিবাসীদের তাড়াতে উস্কানি দেয় আমেরিকা ও ইসরায়েল, এমন দাবি বিশ্লেষকদের। তারা বলছে, বরাবরের মতোই বর্বর নেতানিয়াহু ট্রাম্পের ষড়যন্ত্রে জীবন হারিয়েছে বহু মানুষ। ফিলিস্তিন ইরানের পর আমেরিকা ইসরায়েলের নয়া টার্গেট কি স্পেন? কি বলছে ঘরছাড়া অভিবাসীরা? একটু ভালো থাকা, পরিবারের মুখে হাসি ফোটানো আর সন্তানের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার স্বপ্ন নিয়ে মানুষ নিজের মাতৃভূমি ছাড়ে। বাংলাদেশ থেকে আফ্রিকা, মেক্সিকো থেকে রাশিয়া, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাগ্য অন্বেষণকারী মানুষ পাড়ি জমায় ইউরোপ কিংবা আমেরিকায়। অভিবাসন প্রত্যাশীদের বড় একটি অংশই অবৈধভাবে যাত্রা করে অনিশ্চিত জীবনের পথে। মরক্কোর সীমান্তবর্তী অঞ্চলে সম্প্রতি দেখা গেছে সেই পুরনো হাহাকারের চিত্র। অনেকের কাছে এই এলাকা স্বপ্নের মহাদেশ, ইউরোপে পা রাখার প্রথম সিঁড়ি। সাঁতরে সমুদ্র পার হয়ে কিংবা কাঁটাতারের বেড়া টপকে স্পেনে ঢুকতে জীবন বাজি রাখে হাজার হাজার মানুষ। কিন্তু এমন অভিবাসনের পথ কখনোই সহজ হয় না।
মরক্কো সীমান্তের খুব নিকটবর্তী অঞ্চল স্পেনের সেউতা ও মেলিলা শহর দুটি আফ্রিকা মহাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। সে কারণে এখানে ভিড় জমায় অনেকে। সম্প্রতি স্পেনে প্রবেশের জন্য অভিবাসীদের স্রোত চমকে দিয়েছে গোটা বিশ্বকে। মরক্কো থেকে স্পেনে ঢুকতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন বহু অভিবাসন প্রত্যাশী। সীমান্তরক্ষীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর তীব্র ক্ষুধার মুখে পড়ে ধূলিসাৎ হয়ে গেছে হাজারো মানুষের রঙিন স্বপ্ন। এখানে একটা ভালো ভবিষ্যতের আশায় এসেছি। আমি রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসেবে কাজ করি, কিন্তু যে বেতন পাই তা দিয়ে চলে না। আমাকে বাবা মায়ের দেখাশোনা করতে হয়। আমার একটা মেয়েও আছে, তাই আমাকে আরো ভালো সুযোগ খুঁজতেই হবে। আল্লাহ আমাদের সহায় হন। উন্নত জীবনের মোহে সমুদ্র ও স্থলপথে সম্প্রতি স্পেনের ভূখণ্ডে ঢোকার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন প্রায় 50,000 মানুষ। তবে সরকারের কড়া পদক্ষেপ ও সীমান্তের কঠিন বাস্তবতার মুখে পড়ে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফলে জীবন বাঁচাতে এবং বাধ্য হয়ে অধিকাংশ মানুষকেই উল্টো পথে নিজের দেশে ফিরে যেতে হয়েছে। সব তরুণদের মতো আমিও একটা সুযোগ আর একটা সুন্দর ভবিষ্যতের খোঁজে কাসাব্লাঙ্কা থেকে এসেছি। আমি এখানেই থাকতে চাই। স্পেন আর পুরো ইউরোপকে দেখতে ও জানতে চাই। সমাজ জীবন আর কাজের জায়গায় নিজেকে সক্রিয় এক কর্মী হিসেবে গড়ে তুলতে চাই। ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের জন্য স্পেন একটি লোভনীয় গন্তব্য। মরক্কো থেকে যাতায়াত তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পথ পাড়ি দেওয়ার প্রবণতা বেশ নিয়মিত। তবে মরক্কো স্পেন সীমান্তের হৃদয় বিদারক বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণে কতটা চড়া মূল্য দিতে হয়।